পানির দিয়ে এরকম মজাদার কোফতা কখনো ট্রাই করেছো কি? আজকে বানিয়েছিলাম পানিরের কোফতা কারি, যেটা ঘরে সবার ভীষণ পছন্দ হয়েছিল। আর মুখে দিলেই মনে হচ্ছিল রসগোল্লার মতন আরো দু তিনটে পুড়ে নিই। বাইরে থেকে যেরকম জুসি, ভেতর থেকে সেই রকম নরম তুলতুলে সফট হয়েছিল খেতে। একদম দোকানের মতন খেতে হবে। এইভাবে যদি বানাতে পারো তাহলে বাইরে থেকে আর অর্ডার করা ভুলে যাও। তো চলে আজকে দেখে নিই কিভাবে পানিরের কোফতা কারি বানাবো। এখানে আমার কাছে 200 থেকে 250 গ্রাম মতো পনির ছিল। তো সেই পনিরটাকে আমি এখানে নিয়ে নিয়েছি ভেঙে। বেশ কিছুটা নিয়েছি আর কিছুটা রেখে দিলাম, যদি প্রয়োজন মনে হয় পরে আমি সেটা ইউজ করব। আমার কাছে আগে থেকেই কয়েক টুকরো পনির কাটা ছিল, তো সেই কিউবস গুলো আমি এখানে ইউজ করে নিচ্ছি। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে হাত দিয়ে ভালোভাবে পনিরগুলোকে ভেঙে ভেঙে নিতে হবে। আধ ভাঙা মতন করে নিয়ে তারপর ওর মধ্যে ঘরোয়া কিছু মশলা অ্যাড করতে হবে। সিম্পল একদম, যেগুলো আমরা ঘরোয়া নুন চিনি ইউজ করি সেগুলোই পরিমাণ করে দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, তারপরে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই নুন আর চিনির পরিমাণটা কিন্তু ব্যালেন্স করে দিতে হবে, কারণ যার যতটা পনির ততটা পরিমাণ করে নুন চিনি। পনিরের তো এক্সট্রা কোনো স্বাদ নেই, তার জন্য সেই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অন্তত নুন চিনিটা পরিমাণ করে দিতেই হবে। অবশ্যই যেটা দেবে সেটা হচ্ছে ঘি। ঘিটা কিন্তু একটা এক্সট্রা বেশ সুন্দর গন্ধ দেয় আর ফ্লেভারটাকেও আরো স্ট্রং করে দেয়। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ মতন ময়দা। আর এরপর আমি অ্যাড করব হচ্ছে হালকা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা সামান্য ছড়িয়ে দিয়েছি জাস্ট কালারটা আসার জন্য। ময়দাটা এই কারণেই দিলাম কারণ বাইন্ডিং করতে তো ময়দাটা সাহায্য করবেই। আর পনিরটা মাখার সময় এক্সট্রা দেখবে কিছুটা জল ছাড়ে, তো সেই ময়েশ্চারটাকে টেনে নেওয়ার জন্যই কিন্তু ময়দাটা ইউজ করা। এখানে দেখো আমি হাত দিয়ে যেভাবে ডলে ডলে পনিরটাকে মেখে নিচ্ছি, সেইভাবেই কিন্তু মাখতে হবে, একদম নরম করে মেখে নিতে হবে আটার ডোয়ের মতন। পানিরটা যত ভালো মাখা হবে তার উপরে কিন্তু কোফতার সফটনেসটা নির্ভর করছে। পানিরটা কিন্তু কোনো রকম ভাবে গোটা গোটা না থাকে, দানা দানা না থাকে। যতটা ভালো মাখা হবে ততটাই কিন্তু সুন্দর পানিরের কোফতাগুলো তৈরি হবে। এবার দেখো ছোট ছোট বলের আকারে কেটে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে ওর মধ্যে একটা বা দুটো করে কাজু ওর মধ্যে পুরে দিতে হবে। তো এখানে সেম প্রসেসে আমি বাদবাকি বলস গুলো আমি করে নেবো এখানে। কোফতা বানানোর সব থেকে বড় প্লাস পয়েন্ট কোনটা জানো? এটা তো গ্রেভি আইটেমের জন্য রেডি করে রাখা হচ্ছে, কিন্তু তার আগের যে স্টেপটা মানে ভেজে রাখা অবস্থায় তো ওই ফ্রাই করা জিনিসটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো কখনো যদি গ্রেভিতে দিতে দেরি হয়ে যায় বা গ্রেভি বানাতে ভুলে যাও, তা এরকম দু চারটে ভাজা বড়াও যদি কারোর পাতে দিয়ে দাও তাতে মন্দ নেই। আমার হাজবেন্ড কিন্তু এই ভাজা অবস্থা খেতে ভীষণ ভালোবাসে। এইভাবে প্রত্যেকটা বল আমি হাতের সাহায্যে গোল্লা পাকিয়ে পাকিয়ে বানিয়ে নেবো। দেখতে কেমন ভারী অদ্ভুত লাগছে না? একদম সাদা রসগোল্লার মতো। তো দেখো সবকটা রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নেবো। ভাজতে হবে তো, তার জন্য একটু চেষ্টা করব যে বেশি তেলে ভাজার। অনেক সময় এটা শ্যালো ফ্রাইও হয়, কিন্তু শ্যালো ফ্রাইয়ে কোফতা ভাজাটা না একটু অসুবিধা হয়ে যায়। তেলটা গরম হয়ে এলে একে একে বলস গুলো কিন্তু ছেড়ে দিতে হবে। মাথায় রাখতে হবে বলগুলো যাতে ভেঙে না যায়, তাই খুব সাবধানে লো ফ্লেমে করে বলস গুলো ছাড়তে হবে। আমার যেহেতু অভ্যেস আছে তাই একসাথে অনেকগুলো বল দিচ্ছি। তোমরা চাইলে 3 থেকে 4টে বল একসাথে ভেজে নিতে পারো। দেখো কেমন সুন্দর রসগোল্লার মতো দেখতে লাগছে পনিরের বলগুলো। এইভাবেই আস্তে আস্তে একে একে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। হালকা বাদামি রং আসলে পারে কিন্তু আবার অপোজিট সাইডটা উল্টে নিয়ে ভেজে নিতে হবে। এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজলে পারে কিন্তু চারিদিকটা ভাজাও হবে, আবার খুব একটা বেশি লালচেও হয়ে যাবে না। কোফতাগুলো দেখো এখানে গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে, বেশ লালচে রং ধরে নিয়েছে। এবার একে একে এগুলো কড়াই থেকে
তুলে নিচ্ছি। ভালোভাবে তেল ঝরিয়ে কোফতাগুলো তুলে নিতে হবে। অনেক সময় কি হয়, ভেতরে তেল জমে থাকলে পারে খেতে কিন্তু তেল তেলে হয়ে যায়, তখন আর এক্সট্রা ফ্লেভার বা স্বাদগুলো মুখে পড়ে না। তার জন্যই ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো এখানে বাকি যে কোফতাগুলো ছিল সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। যতক্ষণে ওগুলো ভাজা হচ্ছে তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো, বাইরের কোটিংটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে আর ভেতর থেকে কিন্তু সফট। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ কয়েকটা আলুর টুকরো। ওই একই ভাজা তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো, আমি দিলাম কারণ আমাদের ঘরে সবাই একটু আলু প্রেমী। যে কোনো তরকারি পাতিতেই আলু খেতে ওনারা ভীষণ ভালোবাসে, তো তার জন্যই একটু আলু দিয়ে দেওয়া। অধিকাংশ সময় নিরামিষের দিনই আমাদের ঘরে পনির আসে। পনিরের ঝোল করা হয়, নয়তো পনিরের তরকারি করা হয় নিরামিষ ভাবে। কিন্তু এইরকম একটা পনিরের কোফতাকারি করে যদি নিরামিষের দিন খাওয়া হয় এইভাবে বানিয়ে, তাহলে কিন্তু একদম দোকানের মতন টেস্ট পাবে, এটা কথা দিচ্ছি। গ্রেভির জন্য এখানে আমি ইউজ করেছি কয়েক টুকরো টমেটো কুচি আর ধনেপাতা কুচি, আর লাগবে একটা বাটা মশলা। তো বাটা মশলাটা আমরা রেডি করতে প্রথমেই যেটা করব, একটা মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো আদা নিয়ে নিতে হবে, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা কমাতে বাড়াতে পারো। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা জিরে, আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা চারমগজ। চারমগজটা অবশ্যই রান্নার বেশ কিছুটা সময় আগে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে গোটাটাই ইউজ করে দিয়েছি। বেশ করে এটাকে ভালো করে বন্ধ করে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে। দেখো, ব্লেন্ড করার পর আমার এরকম একটা থিকনেস এসছে। এরপর কড়াইতে কিছুটা তেল আমি অ্যাড করে নিলাম, যেহেতু তেল কমে এসেছিল, আর অল্প করে কিছুটা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, অবশ্যই যেন থেতো করা হয়। থেতো করলে পারে না, গরম মশলার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু রান্নাতে একটা আলাদাই ফ্লেভার দেয়, আলাদা স্বাদ ছড়িয়ে দেয়। যে কোনো রান্নাতেই দেখবে গোটা গরম মশলা যদি একটু থেতো করে ইউজ করা যায় না, তাহলে রান্নার যে স্বাদটা সেটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আচ্ছা, এরপরে আমি ওই মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচিটার মধ্যে একটু নুন ছড়িয়ে দেবে, দেখবে রান্নাতে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে গেছে বা নরম হয়ে গেছে। এবার ঢাকনাটা খোলার পরেই যতটুকু গোটা গোটা থাকবে ততটুকু একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলেই দেখবে পুরোটাই কিন্তু একদম গলে গেছে টমেটোটা। আগে যে বাটা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই বাটা মশলাটা এবারে আমি দিয়ে দেবো। দেওয়ার পর বেশ কিছুক্ষণ 2-4 মিনিট একটুখানি কষিয়ে নেওয়ার পর দেখবে যে হালকা হালকা তেল ছেড়ে এসছে, তখন সেই সময় হালকা একটুখানি জল দিয়ে এটাকে আবার কষিয়ে নিতে হবে। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, কারণ একটুও মশলা ওয়েস্ট করা চলবে না। তো পুরোটাই আমি ধুয়ে কাচিয়ে দিয়ে দিলাম। সবসময় তো মিক্সি জার থেকে মশলা পরিষ্কার করে ধুয়ে দেওয়া সম্ভব হয় না, তাই জল দিয়ে একটু গুলিয়ে দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন আর চিনিটা অ্যাড করে দিতে হবে। মনে রাখতে হবে যেহেতু এটা একটু নিরামিষ রান্না, তাই এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো, যেহেতু মালাই কোফতা বা কোফতা কারি এই ধরনের রান্নাগুলো বেসিক্যালি সাদা রঙেরই হয় গ্রেভিটা, তবুও আমি একটু কালার অ্যাড করার জন্য এখানে হলুদটা ইউজ করলাম। তো এই পরিস্থিতিতে দেখো আমার তেল ছেড়ে এসছে মশলা থেকে, বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এটাতে জল ঢেলে দেবো। জল ঢেলে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। যে কোনো রান্নাতেই দেখবে ভালো করে মশলাটা কষানো হলে রান্নার টেস্ট এমনিই বেড়ে যায়। এই যে ভেজে রাখা যে আলুগুলো ছিল লাল লাল করে, সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার কয়েক ফুট ফুটলেই ওটা হাফ সেদ্ধ করা ছিল ভাজার সময়, আর পুরোটাই সেদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে। তো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, এবার আমি লাস্ট মুহূর্তে কোফতাগুলো দিয়ে দেবো। কোফতাটা সবসময় যখন রান্না করবে লাস্টে দেওয়ার চেষ্টা করবে, কারণ কোফতা যদি আগে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ঝোলে ভিজে গিয়ে সেটা কিন্তু ছেড়ে বা ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে।
এবার রান্নাটা আমার হয়ে আসছে শেষের দিকে। এবার বেশ কিছুটা ঘি ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি কিছুটা আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি। শেষের দিকে যদি ধনেপাতা কুচিটা দেওয়া যায়, দিয়ে কিছুক্ষণ মানে চাপা দিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু ধনেপাতার গন্ধটা পুরো রান্নাতে ছড়িয়ে যায় আর খেতেও সুন্দর লাগে, গন্ধটাও খুব ভালো আসে। তো দেখো কিছুক্ষণ চাপা রেখে দেওয়ার পর কোফতাগুলো বেশ ফুলে উঠেছে। আমার পনিরের কোফতা কারি একদম রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যতটুকু ধনেপাতা বেঁচে ছিল সেইটা দিয়ে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম গার্নিশিং এর জন্য, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমার রান্না তো রেডি, এবার তোমাদের জানানোর পালা আমার রান্নাটা কেমন লাগলো।